হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্রোনাস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আমি তোমাদের ইকোনমিক্স এডুকেটর। আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেটির নাম ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া অ্যান্ড নীতি আয়োগ। আমরা অনেকেই নাম শুনেছি যে প্ল্যানিং কমিশন বলে একটা কমিশন ছিল। তো সেই প্ল্যানিং কমিশন যে সমস্ত পরিকল্পনা বা প্ল্যানস গুলো করেছিল, সেই সমস্ত পরিকল্পনাগুলো আমরা দেখব এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখব যে বর্তমান সময়ে যে কোন অর্গানাইজেশন রয়েছে। কেন? তার কারণ এই বর্তমান সময়ে আমাদের কিন্তু নীতি আয়োগ এই নামটা আমরা অনেকই শুনে থাকি। বর্তমান সময় নীতি আয়োগ নামটা আমরা প্রায় নিউজে অনেকবারই শুনে থাকি। তো এই নীতি আয়োগ সম্পর্কেও আমরা কি করব, ডিসকাস করবো আজ। ওকে, তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। ইকোনমিক প্ল্যানিং বা অর্থনৈতিক পরিকল্পনা, সেই দিকে যাওয়ার আগে আমরা বলে রাখি যে পরিকল্পনা বা প্ল্যানিং বলতে মেনলি কি বোঝায়। পরিকল্পনা বা প্ল্যানিং জিনিসটি কি? আমরা যখন কোনো কিছু সাপোজ আমরা এখন সবাই প্রিপারেশন নিচ্ছি, তাই তো? মানে আমরা সকলে ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট। তো ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, ভালো কথা। আমাকে এক্সামটা ক্র্যাক করার জন্য কি দরকার? একটা পাথ দরকার, একটা ওয়ে আউট দরকার, যে আমি কতটা কম সময়ের মধ্যে এই এক্সামটিকে ক্র্যাক করব। তো সেই এক্সামটিকে ক্র্যাক করার জন্য ডেফিনেটলি আগে থেকে আমাদের একটা পরিকল্পনা করতে হয়। কি করতে হয়? আগে থেকে আমাকে একটা পরিকল্পনা করতে হয়, তাই না? তো এই যে পরিকল্পনা আমরা আগে থেকে করছি, সেটাকেই বলা হচ্ছে প্ল্যানিং। ঠিক একই রকম ভাবে এই পরিকল্পনা বা প্ল্যানিং যদি আমরা কোনো একটা কান্ট্রির রেসপেক্টে বলি, সেই পরিকল্পনা বা প্ল্যানিং যদি আমরা একটা কান্ট্রির রেসপেক্টে ধরি বা বলি, তাহলে সেটাকে বলা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং বা অর্থনৈতিক পরিকল্পনা। ওকে, তো এই যে অর্থনৈতিক পরিকল্পনা ভারতবর্ষে যে এসেছিল এবং এখনো কি রয়েছে, আমাদের দেশে প্ল্যানিং রয়েছে। মানে প্ল্যানিং এক্স্যাক্টলি নেই, বাট প্ল্যান রয়েছে। মানে আমাদের দেশের কতটা অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে বা কতটা প্রবৃদ্ধি ঘটেছে, সেইটাকে আমরা মেজারমেন্ট করব কিভাবে? এইগুলোর মাধ্যমে। আমরা ভবিষ্যতে কতটা পার্সেন্টেজ বা কতটা গ্রো করতে পারি, তার জন্য আমাদের আগে থেকে কি করতে হবে? প্ল্যান করতে হবে কিভাবে আমরা সেটাকে অ্যাচিভ করব, তাই না? তো সেই প্ল্যান এখনো আমাদের কিন্তু রয়েছে, বাট প্ল্যান তৈরি করার যে অর্গানাইজেশন, সেইটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আদার্স আরো অনেক কিছু চেঞ্জেস হয়েছে। সেই সব কিছুই আমরা ডিসকাস করব আমাদের আজকের এই ক্লাসে। তো চলো শুরু করা যাক। ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া অ্যান্ড নীতি আয়োগ। দেখো, আমরা যদি ফার্স্ট অফ অল ইকোনমিক প্ল্যানিং এর কথা চিন্তা করি, তো আমাকে প্রথমেই দেখতে হবে যে প্ল্যান বা পরিকল্পনা বলতে কি বোঝায়। Planning refers to the part of an action in terms of policy measures to be followed in future in pursuance of predetermined objectives. মানে আমাদের যে অবজেক্টিভ সেট করতে হয়, যে উদ্দেশ্য বা যে গোলটাকে সেট করতে হয়, যে গোল সেট করতে হয়, এই গোলটাকে ডিটারমাইন করার জন্য ভবিষ্যতে আমাদের কিছু মেজারমেন্ট দরকার। তো সেই মেজারমেন্ট গুলো যদি আমরা ইন টার্মস অফ পলিসি দেখি, সেইটাকেই বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা অ্যাকশন। সেই অ্যাকশনটাকেই আলটিমেটলি বলা হয় প্ল্যানিং। কিন্তু আমাদের সেটাকে পড়তে হবে পরীক্ষার জন্য? না, এটা পরীক্ষার জন্য আমাদের পড়ার দরকার নেই। এটা জাস্ট হচ্ছে ফর বেসিক ক্লিয়ারেন্স যে হোয়াট ইজ প্ল্যানিং। ঠিক, তার মানে এই যে প্ল্যানিং হলো, ঠিক একই রকম ভাবে যদি আমরা এটা কোনো একটা কান্ট্রির রেসপেক্টে দেখি, তখনই কিন্তু সেটা হয়ে যাবে কি? তখনই কিন্তু সেটা হয়ে যাবে ইকোনমিক প্ল্যানিং। So what is economic planning? Economic planning is refers to the allocation of resources. মানে আমাদের দেশে কতটা রিসোর্স অ্যালোকেট হয়েছে, কতটা রিসোর্স অ্যালোকেট হয়েছে, সেইটাকে আমরা যে মেজারমেন্ট করছি, বা সেটি আমরা যে মানে বলতে পারো যে ইকোনমিক প্ল্যানিং রেফার্স টু দ্য অ্যালোকেশন অফ রিসোর্সেস ইন আ কম্প্রিহেন্সিভ ওয়ে টু অ্যাচিভ, in a comprehensive way to achieve
the predetermined objective with the optimal utilization of the resources. ক্লিয়ার হয়েছে? তাহলে প্ল্যানিং বলতে আমরা কি বুঝি আমরা দেখে নিলাম। আমরা ইকোনমিক প্ল্যানিংটাও বুঝতে পেরেছি, যেখানে আমরা দেশের যে একটা মানে বলতে পারো অবজেক্টিভ, সেই অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য কতটা পরিমাণ আমাকে রিসোর্স অ্যালোকেট করতে হবে, সেই কম্প্রিহেন্সিভ ওয়েটাকেই বলা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং। তো ভারতবর্ষে এই ইকোনমিক প্ল্যানিং এটি কবে এসেছে? ভারতবর্ষে এই ইকোনমিক প্ল্যানিং অ্যাডপ্ট করা হয়েছে রাশিয়া থেকে, যেটা আমরা ইউএসএসআর নামে জানি। কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর বা রাশিয়া থেকে এই ইকোনমিক প্ল্যানিং এর যে কনসেপ্ট বা যে আইডিয়া, সেটা কিন্তু নেওয়া হয়েছে। এবং যদি বলা হয় যে এই যে অর্থনৈতিক পরিকল্পনা, সেটা মেনলি কোন টাইপ অফ ইকোনমির একটি সোর্স? এটি আমাদের সোশিয়ালিস্ট ইকোনমির একটা গুরুত্বপূর্ণ সোর্স। ক্লিয়ার হয়েছে? সোশিয়ালিস্ট ইকোনমির একটি গুরুত্বপূর্ণ সোর্স হলো এই ইকোনমিক প্ল্যানিং। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? তো ইকোনমিক প্ল্যানিং কেন সোশিয়ালিস্ট ইকোনমি? তার কারণ এই যে পরিকল্পনা বা প্ল্যানিংটা, এটা কে করে থাকে? এই পরিকল্পনা বা প্ল্যানিংটা করে থাকে অবভিয়াসলি গভর্নমেন্ট। এই পরিকল্পনা বা প্ল্যানিংটা কে করে থাকে? অবভিয়াসলি গভর্নমেন্ট করে থাকে, তাই না? তো সেই জন্য এই ইকোনমিক প্ল্যানিং হলো একটা ওয়ান কাইন্ড অফ মেইন ফিচার্স অফ সোশ্যালিস্ট ইকোনমি। তার কারণ সোশ্যালিস্ট ইকোনমির যে মেন যে আমাদের বলতে পারো যে সোশ্যালিস্ট ইকোনমিতে সব থেকে রোল কার থাকে? রোল বেশি থাকে গভর্নমেন্টের, সরকারের। তো সেই জন্য ইকোনমিক প্ল্যানিং হলো একটি আমাদের সোশ্যালিস্ট ইকোনমির মেন ফিচার্স এর মধ্যে একটা, ঠিক? আচ্ছা, তো এই যে ইকোনমিক প্ল্যানিং, খুব ভালো কথা, এর আমাদের অবজেক্টিভ তো ফর শিওর রয়েছে, তাই না? তো অবজেক্টিভটা কি? দেখো, আমরা যদি অর্থনৈতিক পরিকল্পনার কথা চিন্তা করি, অর্থনৈতিক পরিকল্পনাকে বা পরিকল্পনার উদ্দেশ্য বা অবজেক্টিভকে, অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ মানে হলো উদ্দেশ্য। ওকে, তো এই যে উদ্দেশ্যকে আমরা মোট দুটো ভাগে ডিভাইড করতে পারি। ওকে, আমরা মোট কটা ভাগে ডিভাইড করতে পারি? মোট দুটো ভাগে ডিভাইড করতে পারি। সো প্ল্যানিং কনসিস্ট অফ two sets of objectives like short term objectives and long term objectives. ক্লিয়ার হয়েছে? তাহলে প্ল্যানিং কনসিস্ট অফ টু সেটস অফ অবজেক্টিভ, একটি শর্ট টার্ম অবজেক্টিভ এবং একটি লং টার্ম অবজেক্টিভ। ওকে, তো এই যে দু রকমের অবজেক্টিভে আমাদের যে ডিফারেন্সটা বার করা হয়েছে, এটা মেনলি কিসের ভিত্তিতে করা হয়েছে? এই যে শর্ট টার্ম অবজেক্টিভ আমরা সেই সমস্ত উদ্দেশ্য বা অবজেক্টিভকেই বলতে পারবো যেই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য 5 ইয়ার্স আমাদের লাগবে। 5 বছরের মধ্যেই ওই স্বল্পকালীন মেয়াদী বা স্বল্প মেয়াদী লক্ষ্য বা উদ্দেশ্যগুলোকে অ্যাচিভ করা বা অর্জন করা হয়। সেই জন্য শর্ট টার্ম হলো এটা। তাই লং টার্মটা কি? লং টার্ম হলো যেটা 15 to 20 ইয়ার্স, মানে 15 থেকে 20 বছর যার সময় লাগবে, সেই অবজেক্টিভ বা উদ্দেশ্যটাকে বলা হচ্ছে লং টার্ম অবজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই তো? তো আমাদের শর্ট টার্ম অবজেক্টিভের যদি কথা বলা হয়, তাহলে দেখো যে while short term objectives vary from plan to plan, যেহেতু 5 বছর তোমরা দেখতেই পাচ্ছ, 5 ইয়ার্স এর ডিউরেশনের জন্য মানে 5 বছরের সময়কাল এটা করা হয়ে থাকে। তো 5 বছর ডেফিনেটলি এটা আমাদের প্ল্যান টু প্ল্যান ভ্যারি করছে। কি ভ্যারি করছে? প্ল্যান টু প্ল্যান জিনিসটা পুরোটা ভ্যারি করছে। ওকে, প্ল্যান টু প্ল্যান ভ্যারি মানে তার কারণ আমরা সকলে জানি, আমাদের যে এফওয়াইপি যেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ডিসকাস করব, তো এই এফওয়াইপি বা 5 ইয়ার্স প্ল্যানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা পরিকল্পনা ছিল 5 বছরের জন্য। তো এই একটা পরিকল্পনাই হলো আমাদের শর্ট টার্ম অবজেক্টিভ বা শর্ট টার্ম প্ল্যান। ক্লিয়ার? তো while short term objectives vary from plan to plan depending on the immediate problems faced by the economy, the process of planning is inspired by the certain long term objectives. ওকে, তো আমরা শর্ট টার্মটা দেখলাম যার জন্য সময় লাগছে 5 বছর। এবার যদি আমরা লং টার্মের কথা চিন্তা করি, তাহলে দেখো যে লং টার্ম অবজেক্টিভ হলো সেই অবজেক্টিভস গুলো যেগুলো 15 to 20 ইয়ার্স মানে 20 বছরের মধ্যে
20 বছরের মধ্যে অ্যাচিভ করতে হবে, সেইগুলোকে বলা হচ্ছে লং টার্ম অবজেক্টিভ। সো ইন দ্য কেস অফ আওয়ার 5-year plans, the long term objectives are কি কি অবজেক্টিভ রাখা হয়েছিল দেখা যাক। প্রথমত থাকছে হাই রেট অফ ইকোনমিক্যাল গ্রোথ ফর ইমপ্রুভমেন্ট ইন স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে মানুষের যে জীবনযাত্রার মান, সেই জীবনযাত্রার মান ইমপ্রুভের জন্য ইকোনমিক্যাল গ্রোথের রেটটাকে কি করতে হবে, হাই করতে হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করতে হবে, তবেই সেটাকে আমরা বলতে পারি যে কি লং টার্ম অবজেক্টিভস। তো তাহলে ইন কেস অফ আওয়ার 5-year plans, in case of our 5-year plans, the long term objectives that is to be achieved over the 20 years, that is কি first of all থাকছে high rate of growth for improvement in standard of living, secondly থাকছে ইকোনমিক সেলফ রিলায়েন্স, কি থাকছে ইকোনমিক সেলফ রিলায়েন্স থাকছে, থার্ডলি থাকছে মডার্নাইজেশন অফ দ্য ইকোনমি, মানে অর্থনীতিতে বা অর্থনীতিকে আধুনিকীকরণ করা, অ্যান্ড ফোর্থলি থাকছে ইকোনমিক্যাল স্টেবিলিটি বা অর্থনৈতিক মানে আমাদের স্থায়িত্বতা, সেটা এই যে 4 রকমের আমরা অবজেক্টিভ দেখলাম, এই 4 রকমের অবজেক্টিভ গুলো কিন্তু কোনোদিনই 5 বছরের জন্য বা 5 বছরের মধ্যে অ্যাচিভ করা সম্ভব নয়। ইকোনমিক্যাল গ্রোথ রেট 5 ইয়ার্স এর জন্য কিভাবে করা যাবে, মানুষের জীবন মানে মানুষের যে স্বনির্ভরতা সেটাকে বৃদ্ধি করার জন্য সেটা 5 বছরের মধ্যে কি করে পসিবল, এগুলো পসিবল নয়। আধুনিকীকরণ এটা 1-2 বছর কিংবা 5 ইয়ার্স সম্ভব না, এটা আমাদের দীর্ঘকালীন জন্য বেস্ট। ইকোনমিক্যাল স্টেবিলিটিও তাই, অর্থনৈতিক স্থায়িত্বতা তখনই পসিবল যখন ইনইকুয়ালিটিকে আমরা আমাদের দেশ থেকে আমাদের কোনো কান্ট্রি থেকে যদি আমরা রিমুভ করে দিতে পারি তখনই সম্ভব স্টেবিলিটি মেনটেন করা, তাই না? তো সেই জন্য আমাদের বলা হয়েছে যে লং টার্ম অবজেক্টিভ হচ্ছে 15 to 20 ইয়ার্স, 15 to 20 ইয়ার্স এর সময় আমাদের কিন্তু লং টার্ম অবজেক্টিভকে কি করা হচ্ছে, ধরা হচ্ছে। ওকে, তাহলে আমি কি বললাম, আমি তাহলে বললাম 15 to 20 ইয়ার্স, ডান। আচ্ছা, এরপর আমরা দেখবো বিভিন্ন রকমের প্ল্যান, মানে টাইপস অফ প্ল্যানিং যাকে বলা হয়। তো এই যে টাইপ অফ প্ল্যান বা পরিকল্পনার যে কিছু ভাগ রয়েছে সেগুলো কি কি, তো তার মধ্যে সর্বপ্রথম থাকছে ইম্পারেটিভ প্ল্যানিং। যে ইম্পারেটিভ প্ল্যানটা আমরা কি, যেই প্ল্যানে একজনই মাত্র অথরিটি থাকবে, কে থাকছে, যেই প্ল্যানে একজনই মাত্র অথরিটি থাকছে, এবং সেই অথরিটি হলো একজন সেন্ট্রাল অথরিটি, যেহেতু মাঝখানে একজনই রয়েছে, ঠিক? তো যে আলটিমেটলি ডিসিশন নেবে প্ল্যানের প্রত্যেকটা অ্যাসপেক্টের ওপর বা অ্যাসপেক্টকে। So there is one central authority which decides all aspect of planning and also called authoritative planning. এটাকে যেহেতু একজনই মাত্র সেন্ট্রাল অথরিটি রয়েছে সেই জন্য এই প্ল্যানিং কে বলা হচ্ছে অথরিটেটিভ প্ল্যানিং। নেক্সট থাকছে আমরা বেসিক্যালি যেহেতু আমাদের সেন্ট্রাল অথরিটি মানে কে, সেন্ট্রাল অথরিটি মানে অবভিয়াসলি এখানে গভর্নমেন্টকে বলা হচ্ছে। তাহলে এই ইম্পারেটিভ প্ল্যানিং বা এটি বেসিক্যালি দেখা যায় সমস্ত সোশ্যালিস্ট ইকোনমিক্স গুলোতে, মানে যেগুলো সমাজতান্ত্রিক অর্থনীতি, সেই সমাজতান্ত্রিক অর্থনীতিতে আমরা এগুলোকে অবজার্ভ করতে পারি। And entire resources are used to maximum to fulfill the targets of the plan. তাহলে আমাদের পরিকল্পনার লক্ষ্য পূরণের জন্য সম্পূর্ণ সম্পদ সর্বাধিকভাবে ব্যবহার করা হবে। তাহলে যদি বলা হয়ে থাকে যে ইম্পারেটিভ প্ল্যানিং, তাহলে ইম্পারেটিভ প্ল্যানিংটা কি, ইম্পারেটিভ প্ল্যানিং হচ্ছে যেখানে একজন সেন্ট্রাল অথরিটি রয়েছে, মানে ওয়ান সেন্ট্রাল অথরিটি which decides all aspect of the planning. সেকেন্ডলি থাকছে এটাকে বলা হচ্ছে অথরিটেটিভ প্ল্যানিং, তার কারণ যেহেতু এখানে একজনই আমাদের অথরিটি রয়েছে সেই জন্য এই ইম্পারেটিভ প্ল্যানিং কে বলা হচ্ছে অথরিটেটিভ প্ল্যানিং। থার্ডলি থাকছে জেনারেলি প্র্যাকটিসড ইন সোশ্যালিস্ট ইকোনমিক্স, বেসিক্যালি এটা আমরা সমাজতান্ত্রিক অর্থনীতিতে অবজার্ভ করে থাকি। এছাড়া entire resources are used to maximum to fulfill targets of the plan, মানে আমাদের প্ল্যানটার টার্গেটসটাকে ফুলফিল করার জন্য বেসিক্যালি এই রিসোর্সেস গুলোকে কি করা হচ্ছে, ইউজ করা হচ্ছে, এবং সেই ডিসিশনটা নিয়ে থাকে একজনই আমাদের সেন্ট্রাল অথরিটি লাইক গভর্নমেন্ট। এই প্ল্যানটিকে বলা হচ্ছে ইম্পারেটিভ প্ল্যানিং। ক্লিয়ার?
ঠিক এর পরবর্তী পার্টে রয়েছে আমাদের ইন্ডিকেটিভ প্ল্যানিং। হোয়াট ইজ ইন্ডিকেটিভ প্ল্যানিং? ইন্ডিকেটিভ প্ল্যানিং হলো সেই প্ল্যান যেখানে আমরা কি দেখতে পারবো, যেখানে আমাদের এই যে পাবলিক সেক্টর, মানে যে যাকে আমরা গভর্নমেন্টাল সেক্টর বলে থাকি, তো এই যে পাবলিক সেক্টর, সেই পাবলিক সেক্টর কিন্তু এনকারেজ করছে। কি করছে? পাবলিক সেক্টর রীতিমতো এনকারেজ করছে। কাকে এনকারেজ করছে? এনকারেজ করছে সমস্ত প্রাইভেট সেক্টরকে। এনকারেজ করছে কাকে? সমস্ত প্রাইভেট সেক্টরকে এনকারেজ করছে। ওকে, তাহলে সমস্ত প্রাইভেট সেক্টরকে এনকারেজ করছে। তাহলে আমাদের ইন্ডিকেটিভ প্ল্যানিং, তার মানে আমরা বুঝতেই পারছি যে এই পরিকল্পনাতে আমাদের যেমন পাবলিক সেক্টরও বিদ্যমান, ঠিক একই রকম ভাবে আমাদের প্রাইভেট সেক্টরও কিন্তু অবজার্ভ করতে পারি। দ্যাটস ওয়াই আমরা এই ইন্ডিকেটিভ প্ল্যানিং অবজার্ভ করতে পারি কোন ইকোনমিতে? আমরা অবজার্ভ করতে পারি মিক্সড ইকোনমিতে, লাইক ইন্ডিয়া। তার মানে আমরা বলতেই পারি যে ভারতবর্ষে কিন্তু আমাদের রয়েছে এই ইন্ডিকেটিভ প্ল্যানিং বা ইন্ডিকেটিভ প্ল্যান ছিল। তো এই ইন্ডিকেটিভ প্ল্যানকে, যেহেতু আমাদের একটা এই প্ল্যানটা একটা ফ্লেক্সিবল ইন নেচার, মানে খুবই বলতে পারো যে ফ্লেক্সিবল, সেই জন্য এই প্ল্যানটিকে বলা হয়ে থাকছে ইনডিউসমেন্ট প্ল্যানিং। কি বলা হচ্ছে? বলা হচ্ছে ইনডিউসমেন্ট প্ল্যানিং। তাহলে ইন্ডিকেটিভ প্ল্যানিং ইজ অলসো নোন অ্যাজ ইনডিউসমেন্ট প্ল্যানিং, flexible in nature, government acts as a facilitator and encourage private sector role in the economy, and it also regulates the private sector to achieve the specific targets। মানে আমাদের টার্গেটটাকে, মানে স্পেসিফিক টার্গেটকে অ্যাচিভ করার জন্য আমাদের এটা কিন্তু রেগুলেট করে থাকে। এন্ড এটা আমরা অবজার্ভ করতে পারি মেইনলি মিক্সড ইকোনমিক্যাল সেক্টরে বা মিক্সড ইকোনমিতে। ক্লিয়ার? তার মানে আমরা ইন্ডিকেটিভ প্ল্যানিং দেখতে পাই কোথায়? আমাদের ভারতবর্ষে, যেহেতু মিক্সড ইকোনমির এক্সাম্পল। ঠিক, নেক্সট থাকছে আমাদের পার্সপেক্টিভ প্ল্যানিং। এক্ষুনি বললাম যে পার্সপেক্টিভ মানে আমাদের যে লং টার্ম যে অবজেক্টিভ, সেই লং টার্ম সমস্ত অবজেক্টিভ গুলোকে ফুলফিল করতে গেলে আমাদের মোট কত বছর সময় লাগে? মোটামুটি 15 থেকে 20 বছর কিন্তু সময় লাগে। ওকে, কত? 15 to 20 ইয়ার্স, 15 থেকে 20 বছর সময় লাগছে বা সময় লাগে আমাদের এই আমাদের কিসের জন্য? লং টার্ম অবজেক্টিভকে ফুলফিল করার জন্য। এন্ড সেই লং পিরিয়ড অফ টাইমটাই কিন্তু মেনলি ফলো করা হয় এই পার্সপেক্টিভ প্ল্যানিং এ। ক্লিয়ার? তো আমাদের বর্তমান সময়ে যেহেতু প্ল্যানিং কমিশন আর প্রেজেন্ট নেই, প্ল্যানিং কমিশনকে আমরা বলবো, তার আগে বলে রাখি যে বর্তমান সময়ে আমাদের কিন্তু আর এই প্ল্যানিং কমিশন প্রেজেন্ট নেই। তাহলে কি এসেছে? এই প্ল্যানিং কমিশনের জায়গায় এখন এসে গেছে নীতি আয়োগ। প্ল্যানিং কমিশনের জায়গায় এখন এসে গেছে নীতি আয়োগ। তো এই নীতি আয়োগ কিন্তু পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের মতন শর্ট টার্ম অবজেক্টিভ রাখতো না। প্ল্যানিং কমিশনের মতন 5 বছর সময় নিত না। নীতি আয়োগ কি করেছে? একটা লং টার্ম অবজেক্টিভ নিয়ে নিয়েছে। এবং সেই লং টার্ম অবজেক্টিভ মানে আমরা বুঝতে পারছি যেখানে 15 to 20 ইয়ার্স তার সময় লাগবে টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য। ওকে, তো নীতি আয়োগের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে আমরা যেমন প্ল্যানিং কমিশনের পরিকল্পনাগুলোকে 5 ইয়ার প্ল্যান বলেছি, ঠিক নীতি আয়োগের পরিকল্পনা কি বলা হচ্ছে? নীতি আয়োগের পরিকল্পনাটাকে বলা হয়ে থাকবে ভিশন প্ল্যান। নামটা অলওয়েজ মনে রাখবে, ভিশন প্ল্যান হলো নীতি আয়োগের পরিকল্পনার নাম। So it is planned for long period of time, usually 15 to 20 years, and it is operationalized through the 5-year plans, operationalized through the 5-year plans and annual plans. And Niti Aayog has adopted this type of planning structure. Niti Aayog has adopted this type of planning structure. ক্লিয়ার? তাহলে নীতি আয়োগ যেহেতু বর্তমানে আমাদের দেশে প্রেজেন্ট রয়েছে, তাহলে আমরা বলতেই পারি যে পার্সপেক্টিভ প্ল্যানটাও কিন্তু আমাদের ইন্ডিয়াতে অবজার্ভ করা যায়। তাহলে আমরা কি কি দেখলাম ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে আমরা ইন্ডিকেটিভ প্ল্যান দেখেছি, আমরা ইন্ডিয়াতে পার্সপেক্টিভ প্ল্যানও দেখলাম। কেন? তার কারণ নীতি আয়োগ এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? নেক্সট পার্ট। নেক্সট দেখো, বলা হয়েছে রোলিং প্ল্যান। হোয়াট ইজ রোলিং প্ল্যান? রোলিং প্ল্যান বলতে কি বোঝায়? দেখ, রোলিং প্ল্যান মানে যেটা রোল করা হয়। রোল মানে কি? এগ রোল, চিকেন রোল? না, সেই রোল নয়। রোলিং প্ল্যান হলো যে মানে ধরো কোনো একটা পরিকল্পনার অবজেক্টিভ, এটা ধরো আমার 2023 সাল, ঠিক আছে? তার আগে আমি 2022 লিখছি এবং 2024 লিখছি। পরে 2022 সালে আমি একটা অবজেক্টিভ রেখেছি বা আমি একটা লক্ষ্য রেখেছি।
সেটাকে আমাকে অ্যাচিভ করতে হবে। ইন কেস আমার এই অবজেক্টিভটাকে অ্যাচিভ করা হলো না, সেক্ষেত্রে কি করা হবে, 2022-এর যে অবজেক্টিভটা ছিল সেই অবজেক্টিভটা আমার কি হয়ে গেছে, শিফট করে গেল 2023-এ। মানে আগের বছর অবজেক্টিভ ফুলফিল হলো না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, নেক্সট ইয়ার হবে। তো এই যে একটা বছরের অবজেক্টিভ ঠিক তার পরের বছরে রোল আউট হলো, কি হলো, রোল আউট হলো, সেই পরিকল্পনা বা প্ল্যানটাকে বলা হচ্ছে রোলিং প্ল্যান। সো আন্ডার দ্য রোলিং প্ল্যান, every year new plans are prepared and acted upon that, and there is no fixation of dates in respect of commencement and end of the plan under rolling plan. তাহলে under rolling plan every year new plans are prepared and acted upon that, and there is no fixation, কোনো আমাদের টার্গেট সেট মানে কোনো ডেট ফিক্স থাকে না, in respect of commencement and end of the plan under rolling plan, and it was introduced definitely। এই রোলিং প্ল্যানটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এই রোলিং প্ল্যানটাকে ইন্ট্রোডিউস কাকে করেছিল, রোলিং প্ল্যানটাকে ইন্ট্রোডিউস করেছিল আমাদের জনতা পার্টি গভর্নমেন্ট। সেই সময় কে ছিলেন, সেই সময় ছিলেন মোরারজি দেসাই। সেই সময় কে ছিলেন, সেই সময় ছিলেন মোরারজি দেসাই। তাহলে জনতা পার্টি গভর্নমেন্ট 1978 সালে কি করলেন, এটিকে ইন্ট্রোডিউস করলেন ফর দ্য পিরিয়ড অফ 1978 to 1983. However, it was abandoned in between due to change in the government. ক্লিয়ার? রোলিং প্ল্যান হলো, ঠিক তারপর আমাদের পড়তে হবে কোর প্ল্যান। কোর মানে যেটা হচ্ছে মধ্যবিন্দু, তাই তো, মানে মধ্যেকার জিনিস। সো কোর প্ল্যান কি, কোর প্ল্যান হলো এমনই একটা প্ল্যান যেই প্ল্যান অনুযায়ী বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আমাদের সেন্ট্রাল অথরিটি রয়েছে। তো এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসিশনটা নিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসিশনটা নিচ্ছে, সেই ডিসিশনটা শুধুমাত্র কিন্তু সে একা নিতে পারবে না। কেন? তার কারণ সেই ডিসিশনের ভাগিদার থাকবেও কিন্তু সমস্ত স্টেট গভর্নমেন্ট। ওকে, তাহলে কি বললাম, আমাদের যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বললাম, সেন্ট্রাল গভর্নমেন্ট, তো এই সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসিশনটাকে নিচ্ছে, যে ডিসিশনটাকে নিচ্ছে, সেই ডিসিশনটা কিন্তু আলটিমেটলি কি করবে, সেই ডিসিশনটা শুধুমাত্র সে একা নিতে পারবে না, সঙ্গে সমস্ত স্টেট গভর্নমেন্টকেও প্রেজেন্ট থাকতে হবে। অ্যাকচুয়ালি দুটো গভর্নমেন্ট মিলেই তবেই কিন্তু একটা কি করা হবে, প্ল্যান করা হবে টু অ্যাচিভ দ্য গোলস। Clear? So as per the planning authority requests the state to submit their projected revenue estimates, and on the basis of such estimates, planning authority determine the expenditure for the state's annual plans and utilization of the funds properly. Clear হয়েছে? তো এই হলো আমাদের কোর প্ল্যান। এবার আমরা মুভ করছি আমাদের ভারতের যখন ইন্ডিপেন্ডেন্সের সময়, মানে স্বাধীনতার সময়, সেই সময় ইকোনমিক প্ল্যানের প্রয়োজনীয়তাটা কি ছিল। প্রয়োজনীয়তা ছিল বলতে পুয়ার ইকোনমিক কন্ডিশনস এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স। সেই সময় ইকোনমিক্যাল কন্ডিশনটা ছিল অত্যন্ত পুয়ার আমাদের যখন স্বাধীন হয়েছে, তার জন্য আলটিমেটলি প্ল্যানিং এসেছে। নেক্সট, ল্যাক অফ সিগনিফিকেন্ট প্রাইভেট সেক্টর ইন দ্য ইকোনমি, মানে আমাদের প্রাইভেট সেক্টরের যে মানে রোল বা যে সিগনিফিকেন্ট যে রোল, সেই রোলের উপর একটা কিন্তু ল্যাকিং ছিল, যার জন্য একটা প্রবলেমেটিক ব্যাপার থাকছে। ফর এফেক্টিভ মোবিলাইজেশন অফ রিসোর্সেস অ্যান্ড দেয়ার এফিশিয়েন্ট অ্যালোকেশনস, ফর এফেক্টিভ মোবিলাইজেশন অফ রিসোর্সেস অ্যান্ড দেয়ার এফিশিয়েন্ট অ্যালোকেশন। ক্লিয়ার? নেক্সট থাকছে লোপসাইডেড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ। আমাদের লোপসাইডেড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে শিল্পের একমুখী উন্নয়ন। তো এই শিল্পের একমুখী উন্নয়ন কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। এই সমস্ত কারণের জন্যই কিন্তু আলটিমেটলি অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজনীয়তা ছিল আমাদের ভারতবর্ষে। তো এবার এই পরিকল্পনার জন্য আমাদের ডেফিনেটলি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাক। সর্বপ্রথম মনে রাখবে যে ইকোনমিক্যাল প্ল্যান, এই ইকোনমিক প্ল্যানের যে আইডিয়া, সেই আইডিয়া ফার্স্ট কে দিলেন, ফার্স্ট দিলেন এম ভিসভেসওয়ারিয়া।
ওকে, তাহলে কি বলা হচ্ছে যে ইকোনমিক প্ল্যানের যে আইডিয়া, সেই আইডিয়াটা সর্বপ্রথম কে দিলেন? সেই ইকোনমিক প্ল্যানের আইডিয়াটা সর্বপ্রথম দিলেন এম ভিসভেসভারিয়া। তার বিখ্যাত একটি বই যার নাম প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, বিখ্যাত একটি বইয়ের নাম যার নাম প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। কত সালে? 1934 সালে তিনি এটি কি করলেন? প্রেজেন্ট করলেন তার বিখ্যাত বইতে। পরীক্ষায় কিন্তু বইয়ের নামটা আসে যে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া নামক যে বিখ্যাত বই বা বুক, সেটি কার লেখা? সেটি এম ভিসভেসভারিয়ার লেখা, এবং সেখানেই তিনি প্রথম প্ল্যানিং এর আইডিয়াটা ফার্স্ট প্রেজেন্ট করলেন 1934 সালে। এবং তার ঠিক 4 বছর পর মানে 1938 সালে ফার্স্ট অ্যাটেম্প্ট টু ডেভেলপ দ্য ন্যাশনাল প্ল্যান, মানে জাতীয় পরিকল্পনা ভারতবর্ষের জন্য সর্বপ্রথম মানে ফার্স্ট অ্যাটেম্প্ট করা হলো কত সালে? 1938 সালে। 1938 সালে ফার্স্ট অ্যাটেম্প্ট করা হলো। ক্লিয়ার? 1938 সালে ফার্স্ট অ্যাটেম্প্ট কিন্তু করা হলো। খুব ভালো কথা। তাহলে আমাদের এটা গেল। 1938 সালে যখন মানে এটা ফার্স্ট অ্যাটেম্প্ট করা হলো, সেই সময় একটি কমিটি তৈরি করা হলো, যে কমিটির নাম ন্যাশনাল প্ল্যানিং কমিটি। এবং সেই কমিটিটা আমাদের আলটিমেটলি তৈরি করলেন কে? তৈরি করলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস সেটিকে সেট আপ করলেন 1938 সালে। কত সালে? 1938-এ। 1938-এ তিনি এটিকে এস্টাবলিশ করলেন এবং এই প্ল্যানিং কমিটি এস্টাবলিশ করলেন, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, এবং সেইখানের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করলেন পন্ডিত জওহরলাল নেহেরুকে। অ্যাকচুয়ালি সেই 1938-এর সময় চলছিল হরিপুরা সেশন। আমরা সকলে আইএনসি পড়েছি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেই সময় হরিপুরা সেশন চলছিল, এবং সেই হরিপুরা সেশনের সময় এই কমিটি তৈরি করলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং প্রেসিডেন্ট হিসেবে রাখলেন জওহরলাল নেহেরুকে। ঠিক তার কয়েক বছর পর মানে 1944-এ প্রথম প্ল্যান তৈরি করা হলো। আমি কিন্তু প্রথম 5 ইয়ার প্ল্যানের কথা বলছি না, আমি প্রথম প্ল্যানের কথা বলছি। প্রথম প্ল্যান তৈরি করা হলো এবং যার নাম রাখা হলো বোম্বে প্ল্যান, যেটি হলো 1944 সালে, যেখানে 8জন মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মিলে একটি মেমোরান্ডাম কি করলেন? তৈরি করলেন, যার নাম আ ব্রিফ মেমোরান্ডাম আউটলাইনিং আ প্ল্যান অফ ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ফর ইন্ডিয়া। মানে 8জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে জে.আর.ডি. টাটা, জি.ডি. বিড়লা, মানে পুরুষোত্তম দাস ঠাকুর দাস, লালা শ্রীরাম, কস্তুরভাই লাল ভাই, এডি শ্রফ, আরদেসার দালাল এবং জন মাথাই। এই 8জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট মুম্বাইয়েরা মিলে একটি মেমোরান্ডাম স্বাক্ষর করলেন, যার নাম আ ব্রিফ মেমোরান্ডাম আউটলাইনিং অফ আ প্ল্যান অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ফর ইন্ডিয়া। এই মেমোরান্ডামে মানে আমাদের প্ল্যানের কি করেছেন? প্ল্যান সম্পর্কে তারা একটা ধারণা প্রেজেন্ট করলেন। তো যেহেতু মুম্বাইয়ের 8জন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মিলে এটা তৈরি করলেন, সেই জন্য এই প্ল্যানটি বোম্বে প্ল্যান নামে পরিচিত। খুব ইজি প্রশ্ন। তাহলে এখান থেকে আসে বোম্বে প্ল্যান কবে হয়েছে? 1944 সালে। এবং কতজন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মিলে এটাকে ড্রাফট করলেন? ড্রাফট করলেন 8 ইন্ডাস্ট্রিয়ালিস্ট, 8জন বোম্বাইয়ের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মিলে। ঠিক নেক্সট পার্ট। ঠিক একই বছরে মানে 1944-এ, ঠিক একই বছরে মানে 1944 সালেই আরো একটা প্ল্যান তৈরি করা হলো, যেই প্ল্যানটার নাম রাখা হলো গান্ধিয়ান প্ল্যান। আর একটা প্ল্যান তৈরি করা হলো, যেই প্ল্যানটার নাম রাখা হলো গান্ধিয়ান প্ল্যান 1944, and it was drafted by আচার্য শ্রীমান নারায়ণ আগরওয়াল। তাহলে যদি বলা হয়ে থাকে যে গান্ধিয়ান প্ল্যান, তাহলে কে ড্রাফট করলেন? গান্ধিয়ান প্ল্যান ড্রাফট করলেন আচার্য শ্রীমান নারায়ণ আগরওয়াল। নামটাকে অতি অবশ্যই সকলে মনে রাখবে। এবং যেই প্ল্যানটা এমফাসাইজ করলো মেবি মানে আমাদের মেনলি ইকোনমিক্যাল ডিসেন্ট্রালাইজেশন উইথ প্রাইমারি টু রুরাল ডেভেলপমেন্ট বাই ডেভেলপিং কটেজ ইন্ডাস্ট্রিজ, মানে ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশনের উপর মানে আমাদের বলা যেতে পারে যে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হলো উইথ প্রাইমারি টু রুরাল ডেভেলপমেন্ট, উইথ প্রাইমারি টু রুরাল ডেভেলপমেন্টের দিকে বাই ডেভেলপিং কটেজ ইন্ডাস্ট্রিজ। তাহলে এটা হলো আমাদের গান্ধিয়ান প্ল্যান। 1944 সালে এটিকে ড্রাফট করলেন। ঠিক তার পরের বছর মানে 1945-এ আরো একটা প্ল্যান তৈরি করা হলো, যেই প্ল্যানটার নাম রাখা হলো পিপলস প্ল্যান বা জনগণের পরিকল্পনা।
তো এই 1945 সালে যে পিপলস প্ল্যানটাকে তৈরি করা হলো, যার ড্রাফট করলেন এম.এন. রয়, বা যার ফুল ফর্ম কি, যার ফুল ফর্ম হলো মানবেন্দ্রনাথ রয়। মানবেন্দ্রনাথ রয়, এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয় 10 বছরের সময় ধরে একটা আমাদের কি করলেন, ড্রাফট করলেন এই পিপলস প্ল্যানে। ঠিক, উইথ গ্রেটার প্রায়োরিটি গিভেন টু দ্য এগ্রিকালচার, মানে এখানে মেনলি এমফাসাইজ করা হলো কোন দিকে, এমফাসাইজ করা হলো এগ্রিকালচারের দিকে। অ্যান্ড ন্যাশনালাইজেশন অফ অল এগ্রিকালচার রিলেটেড প্রোডাকশনস ওয়াজ দ্য মেইন ফিচার অফ দিস টাইপ অফ প্ল্যান। ক্লিয়ার? এটা গেল আমাদের পিপলস প্ল্যান। ঠিক তার পরের বছর মানে 1946 তৈরি হলো প্ল্যানিং অ্যাডভাইজরি বোর্ড 1946 সালে। কবে? 1946 সালে তৈরি হলো প্ল্যানিং অ্যাডভাইজরি বোর্ড। যেই প্ল্যানটা কি করতো, কেন এই বোর্ডটা তৈরি করা হয়েছে, তার কারণ যাতে সমস্ত প্ল্যানস এবং সমস্ত ফিউচার প্রজেক্টস গুলোকে একটা রিভিউ করা যায়। সেই রিভিউ করার জন্যই ইন্টারিম গভর্নমেন্ট দ্বারা এই প্ল্যানিং অ্যাডভাইজারি বোর্ডটা তৈরি করা হলো 1946 সালে। So it was set up by the interim government of the time to review plans and future projects and make recommendations upon them. তাহলে প্ল্যানিং অ্যাডভাইজারি বোর্ডটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেই প্ল্যানিং অ্যাডভাইজারি বোর্ডের পরবর্তী সময় মানে 1947 তৈরি হলো ইকোনমিক প্রোগ্রাম কমিটি। তো এই যে ইকোনমিক প্রোগ্রাম কমিটি তৈরি করা হলো, সেই ইকোনমিক প্রোগ্রাম কমিটি ফর্ম হলো কার দ্বারা? অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির দ্বারা। তৈরি কারা করলেন? তৈরি করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সমস্ত মানুষেরা। তো কিসের জন্য? প্রাইভেট এবং পাবলিক ওর পার্টনারশিপকে ব্যালেন্স করার জন্য এবং রুরাল এবং আরবান ইকোনমিক্সকে ব্যালেন্স করার জন্য আলটিমেটলি এই ইকোনমিক প্রোগ্রাম কমিটি তৈরি করা হলো 1947 সালে। এবং অলওয়েজ মনে রাখবে এভরিওয়ান যে 1947 যে মানে কমিটি, এই কমিটির রেকমেন্ডেশনেই আলটিমেটলি ফর্মড হলো প্ল্যানিং কমিশন। 1950 সালে প্ল্যানিং কমিশন যে তৈরি হয়েছিল সেটি এই ইকোনমিক প্রোগ্রাম কমিটির মাধ্যমেই আমাদের কমিটির রেকমেন্ডেশনেই কিন্তু তৈরি হয়েছে। নাও 1947 সালের পরবর্তী সময় মানে 1950 সালে তৈরি হলো আরো একটি প্ল্যান, যার নাম হলো সর্বোদয়া প্ল্যান। খুব গুরুত্বপূর্ণ, যেটি ড্রাফট করলেন কে? জয়প্রকাশ নারায়ণ। যেটি ড্রাফট করলেন কে? জয়প্রকাশ নারায়ণ ড্রাফট করলেন। এবং দিস প্ল্যান এমফাসাইজড অন এগ্রিকালচার অ্যান্ড স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ, মানে ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলো এবং তার সঙ্গে সঙ্গে এগ্রিকালচার মানে কি কৃষি দিকে এমফাসাইজ করলেন। সো ইট সাজেস্টেড ফ্রিডম ফ্রম ফরেন টেকনোলজি and stressed upon the land reforms. তাহলে সর্বোদয়া প্ল্যান এটা ড্রাফট করলেন কে? জয়প্রকাশ নারায়ণ। and this plan emphasized on agriculture and small and cottage industries. ক্লিয়ার? তো এই 1950 সালে যখনই সর্বোদয়া প্ল্যান, তার পরবর্তী সময় মানে তার কিছু সময় পর মানে আলটিমেটলি প্ল্যানিং কমিশন তৈরি হলো 1950 সালের 15th of মার্চ। 1950 সালের 15th of মার্চ আলটিমেটলি তৈরি হলো কি? প্ল্যানিং কমিশন বা পিসি, যেখানে ফার্স্ট চেয়ারম্যান ছিলেন প্ল্যানিং কমিশনের কে? জওহরলাল নেহেরু। তোমাদের পরীক্ষার প্রশ্ন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রকম প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক, এবং মনে রাখবে এভরিওয়ান এই যে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশন কিন্তু একটি নন কনস্টিটিউশনাল বডি। প্ল্যানিং কমিশন একটি নন কনস্টিটিউশনাল and non-statutory body. non-statutory body, ঠিক আছে? যা কেন এটা বলা হয়েছে? তার কারণ আমাদের ভারতীয় সংবিধানে এই প্ল্যানিং কমিশনের কোন রকমের আর্টিকেলস নেই। নো আর্টিকেলস প্রেজেন্ট দেয়ার। সো প্ল্যানিং কমিশনের কোনো আর্টিকেলস নেই, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন কনস্টিটিউশনাল বা নন স্ট্যাটুটরি বডি। আবার এটাকে বা প্ল্যানিং কমিশনকে কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল বডিও বলা হয়ে থাকে। এক্সট্রা কনস্টিটিউশনাল বডিও কিন্তু বলা হয়ে থাকে। কেন? তার কারণ আমাদের এক্সট্রা কনস্টিটিউশনাল বডি হওয়ার কারণটা কি? তার কারণ যার কোন রকমের আর্টিকেল নেই সংবিধানে। এটাও কিন্তু একই ব্যাপার, ঠিক আছে?
তো আলটিমেটলি যদি বলা হয় যে যেহেতু কোনো রকম আর্টিকেল নেই, তাহলে আমাদের কার অ্যাকর্ডেন্সটা তৈরি করা হয়েছে ডিপিএসপির অ্যাকর্ডেন্সে, মানে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে ডিপিএসপির দ্বারা আমাদের এটা আলটিমেটলি হয়েছে। সো দেয়ার ইজ নো প্রভিশনস ফর প্ল্যানিং কমিশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আলটিমেটলি প্ল্যানিং কমিশন তৈরি হয়ে গেল। তো যখনই প্ল্যানিং কমিশন তৈরি হলো, ঠিক তার পরের বছর মানে 1951 সালেই প্রথম প্ল্যান কিন্তু তৈরি হলো। ঠিক আছে, প্রথম প্ল্যান তৈরি হলো। তো এই যে পরিকল্পনা কমিশনের কথা বলা হলো, এর ফাংশনটা কি? এর ফাংশন হলো সমস্ত ক্যাপিটাল এবং হিউম্যান রিসোর্সেস গুলোকে এস্টিমেট করা। শুধুমাত্র তাই নয়, ম্যাক্সিমাম এবং এফেক্টিভ ফেয়ার ইউজ অফ মানে রিসোর্সেস গুলোকে ঠিকমতো ইউটিলাইজ করা। থাকছে রিসোর্সেস গুলোকে ঠিকমতো প্ল্যানিং করে ডিস্ট্রিবিউট করা। থাকছে সমস্ত অবস্ট্যাকলস বা বাধাগুলোকে ওভারকাম করা। এবং আলটিমেটলি এই প্ল্যানিং কমিশনের আন্ডারে যে প্ল্যানস গুলো তৈরি হচ্ছে, সেই প্ল্যানস গুলোকে ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু দিচ্ছে কে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি। ঠিক আছে, যে এনডিসি তৈরি হয়েছে আমাদের কবে? 6th of August তৈরি হয়েছে 6th of August 1952 সালে। তাহলে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে 1952 সালে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হলো ঠিকই, তাহলে কিন্তু প্রথম প্ল্যানটা কি করে পাস হলো? প্রথম প্ল্যান তো 1951 সাল থেকে এসেছে। মনে রাখবে এভরিওয়ান যে প্রথম প্ল্যানটা কিন্তু এনডিসি মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অ্যাপ্রুভ করতে পারেনি, তার কারণ তখন সেটা এস্টাবলিশড হয়নি। তো সেই জন্য সেই প্রথম প্ল্যানটার ফাইনাল অ্যাপ্রুভালটা দিয়েছিল গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ক্লিয়ার হয়েছে? তো এখানে আমাদের কিছু ফাংশনস রয়েছে। ওটা তো নয়, হ্যাঁ আমাদের কি বলা হয়েছে এনডিসি সম্পর্কে? দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ কনস্টিটিউটেড অন 6th August 1952, অ্যান্ড যেখানে আমাদের কি করা হয়েছে? প্রাইম মিনিস্টার হলেন একজন এক্স অফিসিও চেয়ারম্যান, অ্যান্ড সেক্রেটারি অফ প্ল্যানিং কমিশন হলেন এক্স অফিসিও সেক্রেটারি অফ দ্য কাউন্সিল। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি আমাদের প্রথম প্ল্যান। ফার্স্ট প্ল্যানের দিকে যদি কথা বলা হয়, ফার্স্ট প্ল্যানটা ছিল পুরোপুরি বেসড অন এগ্রিকালচার, যেখানে টার্গেট গ্রোথ রেট রাখা হয়েছিল 2.1% এবং অ্যাকচুয়াল গ্রোথ রেট রাখা হয়েছে 3.6%। দ্যাট ইজ মানে টার্গেটটাকে অ্যাচিভ করা গেছে ভালোভাবে। তো সেই জন্য এই ফার্স্ট প্ল্যানটাকে বলা হচ্ছে সাকসেসফুল প্ল্যান। সকল মানে সমস্ত প্ল্যানগুলোর এই ইয়ারগুলোকে কিন্তু মনে রাখবে, কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে। প্ল্যানিং কমিশনের মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা কিন্তু ডেফিনেটলি বেসড অন হ্যারোড ডোমার মডেল। মানে মডেল থেকে প্রশ্ন আসে যে কোন মডেলের উপর বেস করে এটা তৈরি হয়েছে। ইট ওয়াজ বেসড অন হ্যারোড ডোমার মডেল। এবং এই আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা ছিল কিসের উপর বেস করা ছিল এগ্রিকালচারের উপর। এছাড়া এই সময় মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময় জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম এটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল কত পার্সেন্টেজ? 18% বৃদ্ধি পেয়েছিল, 18% ইনক্রিজ হয়েছিল। সো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপি যেটা আলটিমেটলি লঞ্চ হয়েছে কবে? সিডিপি আলটিমেটলি লঞ্চ হয়েছে 1952 সালে। সো ফোকাস অন এগ্রিকালচার, রুরাল ডেভেলপমেন্ট, প্রাইস স্টেবিলিটি, পাওয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট। Clear? And it was a successful plan. It was a successful plan, and renowned economist K.N. Raj was one of the main architects of this plan. তাহলে এই প্ল্যানের মেন আর্কিটেক্টের যদি কথা বলা হয়, তাহলে কে হলেন? সেটা হলেন K.N. রাজ। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট প্ল্যানটা ছিল এগ্রিকালচারের উপর বেস করা। সিডিপি মানে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে 1952 সালে। এই সময় ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে এবং এগ্রিকালচার, রুরাল ডেভেলপমেন্ট, প্রাইস স্টেবিলিটি, পাওয়ার অ্যান্ড ট্রান্সপোর্টের দিকে মেন ফোকাস ছিল এবং বেসড অন হ্যারোড ডোমার মডেল। ক্লিয়ার হয়েছে? নেক্সট পার্ট। নেক্সট হলো আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এটাও ঠিক তাই, একই রকম ভাবে আমাদের ইয়ারটাকে মনে রাখতে হবে 1956 থেকে 56 থেকে 1961। এবং এই সময় আমাদের টার্গেট রাখা হয়েছিল 4.5%, বাট অ্যাকচুয়ালি অ্যাচিভ করেছে মাত্র 4.27%। মানে কিছু পয়েন্টের জন্য আলটিমেটলি এটা অ্যাচিভ করা সম্ভব হয়নি। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে আনসাকসেসফুল প্ল্যান বাই ইউএসপি। এটি আমাদের বেসড অন নেহেরু মহালানবিশ মডেল। এর সঙ্গে প্রশান্ত চন্দ্র মহালানবিশ, এর সঙ্গে প্রশান্ত চন্দ্র মহালানবিশ কিন্তু রীতিমতো অ্যাসোসিয়েটেড।
ওকে, এবং এখানে মানে আমাদের ফার্স্ট সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মেন যে এমফাসাইজ পয়েন্ট বা ফোকাস পয়েন্ট ছিল হেভি ইন্ডাস্ট্রিজ বা হেভি ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, তাহলে ফোকাস অন rapid industrialization, self-reliance and investment in heavy capital good industries, and shifted basic emphasis from the industries far too soon, and during this plan price increased হয়েছে 30% এর মতো against a declining of the 13% during the first plan. নেক্সট পার্ট, দ্যাট ইজ থার্ড প্ল্যান বা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাও ঠিক মনে রাখবে 1961 থেকে 66 হলো তার সময়। টার্গেট 5.6%, অ্যাকচুয়ালি গ্রোথ 2.84%। কেন এত কম? তার কারণ এই সময় দু রকমের আমরা যুদ্ধ দেখতে পেয়েছিলাম। একটা হলো চাইনিজ এগ্রেশন মানে ইন্দো চায়না ওয়ার 1962 তে, আরেকটি হলো ইন্দো পাকিস্তান ওয়ার 1965 এ, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন খরা বন্যা এগুলো তো লেগেই রয়েছে। তো এই সব কিছু কারণে প্রোডাকশন ঠিক মতো হয়নি, যার জন্য টার্গেটটা অ্যাচিভ করা সম্ভব হলো না। তো সেই জন্য এটাও হলো আমাদের কিন্তু ইউএসপি মানে আনসাকসেসফুল প্ল্যান। সো আমাদের মনে রাখবে এভরিওয়ান যে থার্ড প্ল্যান এটা কিন্তু বেসড অন গাডগিল যোজনা, এবং আমাদের এই থার্ড 5 ইয়ার প্ল্যানে সেলফ রিলায়েন্ট এবং সেলফ জেনারেটিং ইকোনমি বলা হয়ে থাকে। কেন? তার কারণ এখানে স্বনির্ভরতার উপর এখানে মেনলি মানে এমফাসাইজ করা হয়েছে। এন্ড এই সময় ফ্যামিলি প্ল্যানিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল, তার কারণ ফ্যামিলি প্ল্যানিং অ্যাডপ্ট করা হয়েছিল এই থার্ড 5 ইয়ার প্ল্যানে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এখান থেকে মনে রাখবে যে দুর্গাপুর অ্যান্ড রৌরকেলাতে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কিন্তু আলটিমেটলি হয়েছিল এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। ঠিক হলো, পরপর দুটো প্ল্যান আনসাকসেসফুল হলো, ব্যাস কি হবে তারপরে সরকার বলল আমরা একটা ছুটি চাই। আমি পরপর 2 বছর আনসাকসেসফুল হয়েছে, আমার ভালো লাগছে না, আমি ছুটি নেব। তো কি করলো সরকার 3 বছরের জন্য ছুটি নিল। তো সেই যে 3 বছর, সেই 3 বছরটাকে বলা হয়ে থাকে প্ল্যান হলিডে মানে পরিকল্পনার ছুটি। ওকে, কত 66 to 69। এবং এই সময় আলটিমেটলি এলো কি ন্যাশনাল মানে নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি মানে HYV মানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস কে এখানে ইমপ্লিমেন্ট করা হলো। শুধুমাত্র তাই নয়, ফার্টিলাইজার্স কে এখানে এক্সপ্লর করা হলো, তারপর আমাদের সয়েল কনজারভেশন করা হলো, ইরিগেশন ফেসিলিটিকে ইমপ্রুভ করা হলো, এটসেট্রা। এই যে নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি, এটাকেই আমরা আলটিমেটলি বলে থাকি গ্রিন রেভলিউশন। ওকে, এটাকেই আমরা আলটিমেটলি কি বলে থাকি? গ্রিন রেভলিউশন বলে থাকি। তাহলে যদি বলা হয় যে প্রথম 3 অ্যানুয়াল প্ল্যানস কবে হলো, 1966 থেকে 1969 এর মধ্যে হলো। প্ল্যান হলিডেকে বলা হয় সেই জন্য ওই 3 বছরের সময়টিকে, এবং এই সময় আলটিমেটলি ন্যাশনাল নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করা হলো। শুধুমাত্র তাই নয়, হাই ইয়েল্ডিং ভ্যারাইটির সিডস কে এখানে কি করা হলো? ডিস্ট্রিবিউট করা হলো। ক্লিয়ার? নেক্সট পার্ট বলা হয়েছে ফোর্থ প্ল্যান, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 to 1974। 1969 to 1974 1969 থেকে 1974 এই যে সময়টা হলো ফোর্থ প্ল্যান, যার টার্গেট রাখা হলো 5.7% এন্ড অ্যাকচুয়ালি গ্রো করেছে 3.30%। ক্লিয়ার? তাহলে আমাদের মেইন ফোকাসে যদি কথা বলা হয়, গ্রোথ ইন এগ্রিকালচার in order to enable other sectors to move forward and progress towards self-reliance। বেসিক্যালি প্রথম 2 বছর ভালোভাবে গ্রো করলো, প্রথম 2 বছর রেকর্ড প্রোডাকশন করলো, ভালো কথা, কিন্তু লাস্টের 3 বছর কিন্তু হলো না। তার কারণ এখানে বাংলাদেশি রিফিউজিস এসে গেল, পুয়ার মনসুন দেখা গেল, এছাড়া আরো অনেক আমাদের খরাও দেখা দিতে লাগলো। তো সেই সমস্ত এফেক্টের জন্য এগ্রিকালচার ঠিক মতো মানে সেই এফেক্টের জন্য ঠিক মতো প্রোডাকশন কিন্তু হওয়া মানে হলো না। এবং মনে রাখবে এভরিওয়ান যে এই সময় ব্যাংক ন্যাশনালাইজেশন কিন্তু দেখা গেছে, তাই না? এই সময় কি দেখা গেছে? ব্যাংক ন্যাশনালাইজেশন দেখা গেছে 1969-এ। শুধুমাত্র তাই নয়, থাকছে গ্রিন রেভলিউশনের রেজাল্ট আমরা অবজার্ভ করতে পেরেছি। ইন্দো পাক ওয়ার এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। নাও ফিফথ 5 ইয়ার প্ল্যান
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়টা কত 1974 টু 1979, কিন্তু এই সময়টাকে টার্গেট হিসেবে রাখা হয়েছিল, কিন্তু আলটিমেটলি এটি 1974 থেকে 1978 পর্যন্ত হয়েছে। কেন? তার কারণ 1979-তে শেষ হওয়ার কথা, কিন্তু এটি ঠিক তার আগে শেষ হওয়ার আগের বছর মানে 1978 সালেই পোস্টপোন্ড করে দিল জনতা পার্টি গভর্নমেন্ট। ওকে, তো এই ফিফথ 5 ইয়ার প্ল্যানটা হলো একমাত্র পরিকল্পনা বা প্ল্যান, যেই প্ল্যানে আমাদের যে ডিউরেশন সেটা ছিল মাত্র 4 ইয়ার্স, 4 বছর। তার নামেই মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কিন্তু আলটিমেটলি হলো 4 ইয়ার্স এর জন্য। টার্গেট 4.4, অ্যাকচুয়ালি অ্যাচিভ 4.8, আমরা এটা অ্যাচিভ করেছে, এবং ডিডিধর হলেন এই প্ল্যানটিকে প্রিপেয়ার করেছেন। খুব গুরুত্বপূর্ণ হলো এই প্ল্যানটির মানে ফিফথ 5 ইয়ার প্ল্যানের যে মেন অবজেক্টিভ, একটা হলো পভার্টি ইরাডিকেশন মানে গরিবি হাটাও, এবং আরেকটি হলো অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স। একটা হলো পভার্টি ইরাডিকেশন মানে গরিবি হাটাও, এবং আরেকটি হলো অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স, এই দিকে মানে ফোকাস করা হয়েছিল। সো প্রমোশন অফ হাই রেট অফ গ্রোথ, better distribution of income and significant growth in the domestic rate of savings, এখানে আমরা অবজার্ভ করতে পেরেছি। এছাড়া মিনিমাম নিডস প্রোগ্রাম, 20 পয়েন্টস প্রোগ্রাম, অ্যান্টি পভার্টি প্রোগ্রামস, এই সমস্ত প্রোগ্রামস গুলো আলটিমেটলি এই পঞ্চম পঞ্চবার্ষিকীতেই কিন্তু কি করা হয়েছিল, ইমপ্লিমেন্ট করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট পার্ট রয়েছে সিক্স প্ল্যান বা ষষ্ঠ পঞ্চবার্ষিকী, 1980 থেকে 1985। ঠিক আছে, মাঝের কি হলো দেখো, 78 তো হলো, কিন্তু মাঝের যে 2 বছর মানে 1978 টু 1980, এই 2 বছর কি হলো? আমার সিক্স প্ল্যান তো আমাদের 1980 থেকে শুরু হয়েছে, তাহলে এই 2 বছর হলো কি, এই 2 বছর হলো রোলিং প্ল্যান। ওকে, রোলিং প্ল্যান এই 2 বছরে হয়েছিল, আশা করছি বুঝতে পেরেছো, তাই না? তো রোলিং প্ল্যান কিক্ষুনি বললাম, জনতা পার্টি গভর্নমেন্ট এসে এটাকে স্টার্ট করলো। তো এবার আসো আমরা সিক্স প্ল্যানে। সিক্স প্ল্যানে কি বলা হয়েছে, টার্গেট 5.2, বাট অ্যাকচুয়ালি আছে 5.66, মানে এটা আমাদের সাকসেসফুল প্ল্যানের মধ্যে একটি। এখানে আমাদের ফোকাস রাখা হয়েছিল ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, মডার্নাইজেশন, ensuring continuous process, decrease in poverty, unemployment, population control through family planning, দিকে ফোকাস করা হয়েছে। গরিবি হাটাও, এই যে স্লোগানটা, এটি আগের প্ল্যান মানে পঞ্চম পঞ্চবার্ষিকী থেকে এই বছরে মানে এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি করা হয়েছিল, স্লোগানটাকে অ্যাডপ্ট করা হয়েছিল। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, এন্ড এই দুটো প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল এই সময়, একটা হচ্ছে এনআরইপি, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এবং আরেকটা হলো ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা আইআরডিপি। খুব গুরুত্বপূর্ণ এটা, এটা কিন্তু 1978-79 সালে হয়েছিল। আলটিমেটলি ইমপ্লিমেন্ট হয়েছিল সিক্স প্ল্যান। তো আমাদের এনার্জি সেক্টরের উপর কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ওকে, মুভ অন টু দ্য নেক্সট পার্ট বা নেক্সট প্ল্যান, দ্যাট ইজ সেভেন্থ প্ল্যান। ঠিক তারপরে মানে 1985 থেকে 1990, সেভেন্থ প্ল্যান বা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো সেভেন্থ প্ল্যানের টার্গেট রাখা হয়েছে 5.5% এবং অ্যাকচুয়ালিটি গ্রোথ হয়েছে কত, 6.1%। So focus on rapid growth in food grains production, increase in employment opportunities and productivity within the framework of basic tenets of the planning. শুধুমাত্র তাই নয়, এই প্ল্যানে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট পলিসিকে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হলো। এই প্ল্যানটিকে ইনফ্রাস্ট্রাকচারাল প্ল্যান বলা হতো, তার কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচারের উপর বেশ জোর দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই প্ল্যানটিকে মানে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ডিসেন্ট্রালাইজ প্ল্যানিংও কিন্তু বলা হয়ে থাকে। এবং মনে রাখবে এই সমস্ত যে ডেফিসিট ফাইন্যান্স এখানে জিরো ধরা হয়েছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, এবং ইম্পোর্ট সাবস্টিটিউশন আমরা মেনলি অবজার্ভ করেছিলাম এই সেভেন্থ প্ল্যানে। তার কারণ এর পরের বছর মানে আমাদের যে দেখো 1985 থেকে 1990 হলো, এবং এইট যে প্ল্যান সে অষ্টম পঞ্চবার্ষিকী 1992 থেকে হলো। তাহলে মাঝের 2 বছর কি হলো, মাঝের 2 বছর মানে এই 1990 টু 1992, এই যে 2 বছর, এই 2 বছর ছিল অ্যানুয়াল প্ল্যান। ছিল কি অ্যানুয়াল প্ল্যান। ওকে, সকলে মনে থাকবে। তো এই অ্যানুয়াল প্ল্যান আমরা অবজার্ভ করতে পেরেছি এই এইট মানে আমাদের এইট প্ল্যানের আগে। এবং অলওয়েজ মনে রাখবে এভরিওয়ান, এই অ্যানুয়াল প্ল্যানটা এমন একটা প্ল্যান যেই পরিকল্পনার সময় থেকে আমরা
ইকোনমিক্যাল রিফর্মস অবজার্ভ করতে পেরেছিলাম। কি দেখতে পেয়েছিলাম? ইকোনমিক রিফর্মস আমরা দেখতে পেয়েছিলাম, যেটা মেনলি হয়েছে আফটার 1990s। তো টার্গেট রাখা হয়েছে 5.6, অ্যাকচুয়ালি আছে 6.8। এখানে আমাদের এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এটাকেই বলা হচ্ছে আলটিমেটলি ইকোনমিক রিফর্মস। এটা কিন্তু আমরা অবজার্ভ করেছি এই সময়। এবং রাও মনমোহন মডেল এই সময় আমরা দেখতে পেয়েছি ফর অফ লিবারালাইজেশন, এবং মেন যে আমাদের আউটকাম আমরা দেখতে পেয়েছি কি র্যাপিড ইকোনমিক্যাল গ্রোথ, হাই গ্রোথ অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরস, ম্যানুফ্যাকচারিং সেক্টর, গ্রোথ ইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টস, ইমপ্রুভমেন্টস ইন ট্রেড অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তো আমরা 8th প্ল্যানে আমরা এগুলোকে অবজার্ভ করতে পেরেছি। নাও 9th প্ল্যান মানে 1997 থেকে 2002, 1997 থেকে 2002 এই সময় আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। অ্যাকচুয়ালি অ্যাচিভ হয়েছে 5.35, বাট টার্গেট ছিল 6.5%। তার মানে এটা আমাদের আনসাকসেসফুল প্ল্যান। গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, এটা ছিল আমাদের মেন ফোকাস অফ 9th প্ল্যান। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন ফোকাস রাখা হয়েছিল, এবং আমাদের মোট 4টে ডাইমেনশনকে ফোকাস করা হয়েছে: কোয়ালিটি অফ লাইফ, জেনারেশন অফ প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট, রিজিওনাল ব্যালেন্স এবং সেলফ রিলায়েন্সের উপর। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে 2 রকমের যোজনা আমরা অবজার্ভ করতে পেরেছি। একটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা 1999 সালে, এবং আরেকটা হলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY 2000 সালে। ক্লিয়ার? তো আমাদের আলটিমেটলি প্রাইভেটাইজেশন অফ দ্য পাবলিক সেক্টর ইউনিটস ওয়াজ স্টার্টেড ইন দিস প্ল্যান while disinvestment began in the previous plan। মানে ডিসইনভেস্টমেন্ট আগের বছর প্ল্যান মানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমরা অবজার্ভ করতে পেরেছি। 9th প্ল্যান হলো, এবং এই 9th প্ল্যানের পরবর্তী সময় মানে 10th প্ল্যানে আলটিমেটলি কি ছিল মেন উদ্দেশ্য? মেন উদ্দেশ্য ছিল প্রোভাইডিং গেইনফুল হাই কোয়ালিটি এমপ্লয়মেন্ট। প্রোভাইডিং গেইনফুল হাই কোয়ালিটি এমপ্লয়মেন্ট কে এখানে কি করতে হবে? প্রোভাইড করতে হবে। টার্গেট রাখা হয়েছে 8%, অ্যাকচুয়ালি অ্যাচিভ 7.6%। এবং প্রাইমারি এডুকেশনের উপর ফোকাস করা হয়েছিল এই 10th 5-year প্ল্যানে। শুধুমাত্র তাই নয়, এখানে NREGA ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ফার্স্ট ইমপ্লিমেন্ট করা হলো 2005 সালে, মানে 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এবং এখানে কি করা হয়েছিল? এগ্রিকালচারাল যে সেক্টর, এগ্রিকালচারাল যে সেক্টর, সেই এগ্রিকালচারাল সেক্টরে এখানে বুস্ট করা হয়েছিল। নাও 11th প্ল্যান টার্গেট 10%, অ্যাকচুয়ালি অ্যাচিভ কত? 8%। So that this plan launched amidst emerging global financial crisis আমরা অবজার্ভ করতে পেরেছি। এবং এই প্ল্যানের আমাদের বলা যেতে পারে যে থিমটা কি? থিমটা হচ্ছে টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড সাস্টেইনেবল মোর ইনক্লুসিভ গ্রোথ। থিমটা কিন্তু অতীব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এবং এই 11th প্ল্যানে এই যে NREG এর কথা আমরা বললাম 10ম প্ল্যান পরিকল্পনাতে, এই NREG এর আগে মহাত্মা গান্ধী কথাটাকে কি করা হয়েছে? মহাত্মা গান্ধী কথাটাকে এখানে অ্যাড করা হয়েছে কত সালে? 2009 সালে। তাহলে সেটা কোন প্ল্যান? সেটা হলো 11th প্ল্যান। ক্লিয়ার? এন্ড নেক্সট 12th প্ল্যান, এবং এটাই হলো আমাদের লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার মেন থিমটা ছিল ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। ওকে, আগেরটা ছিল ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, এন্ড 12th এ জাস্ট সাস্টেনেবল গ্রোথটাকে কি করা হয়েছে? অ্যাড করা হয়েছে। আদারওয়াইজ পুরো থিমটা সেম। ঠিক আছে? তো এটাই হলো আমাদের ইট হ্যাজ বিন ইন্ডিয়াস লাস্ট 5-year প্ল্যানস। এটা আমাদের আলটিমেটলি কিন্তু 2017 অব্দি টেনেছিল। ঠিক আছে? তো 2017 পরবর্তী সময় থেকেই আলটিমেটলি এলো নীতি আয়োগের প্ল্যান, যার নাম কি বললাম? যার নাম বললাম ভিশন প্ল্যান। নীতি আয়োগ আলটিমেটলি 2015 সালের 1 জানুয়ারিতে এস্টাবলিশড হলেও সে তার প্ল্যানটা স্টার্ট করেছিল 2017 সাল। নীতি আয়োগের ফুল, যেটা আমাদের পুরোপুরি প্ল্যানিং কমিশন, মানে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে দিয়েছিল, 65 বছর পুরনো প্ল্যানিং কমিশনকে। সো নীতির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এবং লাইক প্ল্যানিং কমিশন, নন কনস্টিটিউশনাল এবং নন স্ট্যাটুটরি বডিও কিন্তু হলো আমাদের এই নীতি আয়োগ। নীতি আয়োগকে বলা হয়ে থাকে কি? নীতি আয়োগকে বলা হয়ে থাকে থিঙ্ক ট্যাঙ্ক বডি অফ ইন্ডিয়া। থিঙ্ক ট্যাঙ্ক বডি বলা হয়ে থাকে নীতি আয়োগকে। এবং নীতি আয়োগ মানে সমস্ত রোল প্লে করে থাকে, স্পেসিফিক্যালি অ্যাডভাইজারি রোল প্লে করে, স্ট্র্যাটেজিক মানে সমস্ত ডিসিশন মানে নিয়ে থাকে। শুধুমাত্র কিন্তু ফাইন্যান্সিয়াল রোল প্লে করে না। কি কেন? তার কারণ সেই ফাইন্যান্সিয়াল রোলটা প্লে করার জন্য রয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থ মন্ত্রণালয়। সেই জন্য নীতি আয়োগ খালি শুধুমাত্র অ্যাডভাইজারি বডি হিসেবেই কাজ করে।
সমস্ত রকমের টেকনিক্যাল অ্যাডভাইস প্রোভাইড করে, স্ট্র্যাটেজিক্যালি অ্যাডভাইস প্রোভাইড করে থাকে। তো নীতি আয়োগের আমাদের মানে আমাদের যেমন প্ল্যানিং কমিশনের সঙ্গে সঙ্গে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলও ছিল, ঠিক একই রকম ভাবে আমাদের নীতি আয়োগের সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে গভর্নিং কাউন্সিল। তাহলে আমাদের কিন্তু আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল আর কি করে না, আর অ্যাপ্রুভাল দেয় না। তাহলে এখন অ্যাপ্রুভাল কে দেয় সমস্ত নীতি আয়োগের প্ল্যানের? সেটা হচ্ছে গভর্নিং কাউন্সিল অ্যাপ্রুভাল দিয়ে থাকে। তো ফার্স্ট মিটিং হয়েছে 2015 সালে, স্কিল ডেভেলপমেন্ট এবং স্বচ্ছ ভারত অভিযানের উপর ফোকাস করা হয়েছিল। সেকেন্ড মিটিং হয়েছিল 15 জুলাই 2015 সালে, পভার্টি ইরাডিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অল স্টেট ইউনিটিস মেন ফোকাস করা হয়েছিল। এছাড়া তার সঙ্গে সঙ্গে থার্ড মিটিং হয়েছে 23 এপ্রিল 2017 সালে। মেন ফোকাস ছিল ডাবলিং ফার্মার্স ইনকাম, ইনাম মানে ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট, টেকনোলজি জেনারেশন, পলিসি অ্যান্ড মার্কেট রিফর্মস, ইরিগেশন এটসেট্রা। শুধুমাত্র তাই নয়, ফোর্থ জেনারেশন মিটিং হয়েছে 17 জুন 2018 সালে, ফিফথ হয়েছে 15 জুন 2019 সালে, সিক্সথ হয়েছে 20 ফেব্রুয়ারি 2021 সালে এবং সেভেন্থ হয়েছে 7 অগস্ট 2022 সালে। ঠিক, এগুলো আমাদের গভর্নিং কাউন্সিলের মিটিং হয়েছে। তো নীতি আয়োগ আমরা কি বললাম, দ্য গভর্নিং কাউন্সিল কি নীতি আয়োগ যেমন মানে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে, ঠিক একই রকম ভাবে গভর্নিং কাউন্সিল হ্যাজ দ্য রিপ্লেসড ইটস টুয়াইল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে রিপ্লেস করেছে গভর্নিং কাউন্সিল, যেখানে সমস্ত কারা কারা রয়েছে মেম্বার হিসেবে মিনিস্টার্স অফ স্টেটস অ্যান্ড এলজি মানে লেফটেন্যান্ট গভর্নর অফ অল ইউটিস। ঠিক আছে। তো নীতি আয়োগের ফাংশন, নীতি আয়োগ ইজ আ থিঙ্ক ট্যাঙ্ক দ্যাট প্রোভাইডস গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেভেল, সমস্ত স্ট্র্যাটেজিক্যালি অ্যাডভাইস প্রোভাইড করে থাকে। এছাড়া ক্রিটিক্যাল ডিরেকশনাল এবং স্ট্র্যাটেজিক ইনপুটও কিন্তু প্রোভাইড করে থাকে ফর দ্য ডেভেলপমেন্ট পারপাস। এছাড়া থাকছে নলেজ, ইনোভেশন এবং এন্টারপ্রেনারিয়াল সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে থাকে নীতি আয়োগ। এছাড়া সোশিও ইকোনমিক্যাল ইন্ডিসেস হিসেবে কাজ মানে ইন্ডিসেস পাবলিশ করে থাকে এবং মানে সমস্ত প্রোগ্রামস গুলোকে ইভ্যালুয়েট করে এবং টেকনোলজির আপডেটেশন থাকলে সেই দিকে কিন্তু ফোকাস করে থাকে। তো নীতি আয়োগের আন্ডারে মোট অনেক আমাদের মোট মানে মেইন কিছু কিছু ইন্ডেক্স রয়েছে। তো সেই ইন্ডেক্স গুলো কি চলে আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল থাকছে সাস্টেনেবল গোল ইন্ডেক্স, এসডিজি ইন্ডেক্স। 2018 সালে এটাকে ফার্স্ট এস্টাবলিশ করা হয়েছে। নীতি আয়োগের সঙ্গে কোলাবোরেট করেছে মিনিস্টার অফ স্টেটস মানে এমওএসপিআই, মিনিস্ট্রিজ অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এবং থাকছে ইউনাইটেড নেশনস অন ইন্ডিয়ান গ্লোবাল গ্রিন গ্রোথ ইনস্টিটিউট। ওকে, তো আমাদের আলটিমেটলি এই ইন্ডেক্সের মাধ্যমে বলা হয়েছে যে এটার স্কোর 0 থেকে 100 এর মধ্যে রেঞ্জটা ভ্যারি করে। ইন্ডিয়ার র্যাঙ্ক হয়ে যাচ্ছে 120তম র্যাঙ্ক মানে অ্যামং দ্য ওয়ার্ল্ডস, অ্যামং দ্য অল দ্য কান্ট্রিজ। এন্ড সেখান থেকে যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার ভেতরের কথা বলি, ইন্ডিয়ার মধ্যে কেরালা ছিল টপ পারফর্মিং স্টেট হিসেবে এবং সব থেকে ওস্ট হয়েছে বিহার। ঠিক আছে। তো 2021-এ সাস্টেনেবল আমাদের এসডিজি ইন্ডেক্সের যে স্কোর সেটা একটুখানি কি হয়েছিল, ডাউন হয়েছিল। নেক্সট থাকছে ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স। ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2019 সেটা ফার্স্ট পাবলিশ হয়েছে প্রথম। তো রিসেন্ট ডেটা অনুযায়ী আমাদের বলা হয়েছে যে কর্ণাটকা রয়েছে টপ পজিশনে, বিহার রয়েছে লাস্ট, দিল্লি রয়েছে টপ মানে ইউটির মধ্যে, লাক্ষাদ্বীপ হলো আমাদের লাস্ট ইউটি। ওভারঅল দেখতে গেলে দিল্লি থাকছে একদম টপ মোস্ট পজিশনে এবং ওয়েস্ট বেঙ্গলস র্যাঙ্ক ইজ 11, 11তম র্যাঙ্ক করেছে ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়া স্কোর কত? 21.69%। নাও নেক্সট থাকছে আমাদের স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স, এসিকিউআই, যেটা আমাদের ফার্স্ট পাবলিশ করা হয়েছে 2019 সালের সেপ্টেম্বর মাসে এবং যেখানে আমাদের সমস্ত স্টেট এবং ইউটির পারফরমেন্সটাকে বিচার করা হচ্ছে। 2021-এর রিপোর্ট অনুযায়ী থাকছে আমাদের টপ পজিশনে কেরালা, এডুকেশন বলেছে তো কেরালা ফার্স্টে থাকবেই, এবং লোয়েস্টে থাকছে আমাদেরকে অবভিয়াসলি ঝাড়খণ্ড। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক এখানে পাবলিশ করা হয়নি বিকজ ওয়েস্ট বেঙ্গল তার ডেটা পাবলিশ করতেই কিন্তু ভুলে গেছে। সো আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছো। এই হলো আমাদের আজকের কিছু গুরুত্বপূর্ণ নিউজ। তাহলে স্কুল এডুকেশনাল ইন্ডেক্স, এসিকিউআই, থাকছে ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স এবং থাকছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স, যেখানে এসডিজি ইন্ডেক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে নীতি আয়োগ কিন্তু রিসেন্টলি একটি ইন্ডেক্স তৈরি করেছে যার নাম কি, যার নাম হয়ে যাচ্ছে ক্লাইমেট ইন্ডেক্স, স্টেট অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্স, যেটা সর্বপ্রথম 2022 সালে ফার্স্ট পাবলিশ করা হয়েছে। 22 অনুযায়ী টপ পজিশনে রয়েছে, টপ স্টেট হিসেবে রয়েছে গুজরাট। এটা সকলে মনে রাখবে। সো আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছো। দ্যাটস অল ফর টুডে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তো অতি অবশ্যই সকলে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও এবং যেটা আমরা ডিসকাস করলাম সেটা সকলে বাড়িতে
রিভাইজ করো। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ।